আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাজকুমারের প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েটা অত বেশি জাঁকজমকপূর্ণ হলো না। তবে সারা রাজ্যের মানুষই একযোগে টের পেল আজ প্রথম রাজকুমারের বিয়ে। লোকারণ্যে ভরে উঠল প্রাসাদ। ভিন রাজ্য থেকেও আগমন ঘটল অতিথিদের। সারা প্রাসাদের সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। ছিল বিপুল খাদ্য সমাহার, মনোরঞ্জনের ছিল শাইরের শ্রেষ্ঠ নর্তকীদের ডাকা হয়েছিল। ছিল সানাইয়ের সুর। এমন বিয়েকেই তো বলা হয় রাজবিয়ে। জনসাধারণের মাঝেও বিয়ের খুশিতে উপহার বণ্টিত হয়েছে। সবাই প্রাণ ভরে আশীর্বাদ করেছে নবদম্পতিকে। রাত বাড়ার সাথে সাথেই সকল আয়োজনের নিষ্পত্তি ঘটল। থেমে গেল কোলাহল, যেন ঝিমিয়ে পড়ল সবটা। ইনিফির এখন হামজালার কক্ষে ঘুরে ঘুরে কক্ষটাকে দেখছে। তার পরনে বিয়ের পোশাকও রয়েছে বধূর সাজ। সে এমনিতেই ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারী, এর উপর বিয়ের সাজে তাকে আরও সুন্দর দেখাচ্ছে। হামজালা তাকিয়ে আছে ইনিফিরের দিকে। মেয়েটা কেবল হেঁটে বেড়াচ্ছে, স্থির হচ্ছে না। সদ্য বিবাহিতা স্ত্রীর মুখখানি ভালো করে দেখার সৌভাগ্যটাই হয়নি তার। ইনিফির মাঝে মাঝে হাস্যমুখে তাকাচ্ছে তার দিকে। ক্ষণিকের চাহনি সরিয়ে আবারও দৃষ্টি নিয়ে যাচ্ছে অন্যত্র। এক পর্যায়ে হামজালা বলল, রাজকুমারের থেকেও কি এই কক্ষ বেশি সুন্দর চিকিৎসক ইনিভির? ইনিফির একটা দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে নানান রকম তরবারি রাখা আছে। তরবারিগুলো মূল্যবান ও দুর্লভ সংগ্রহ। ইনিফির তরবারিগুলোকে পরম যত্নের দৃষ্টিতে দেখতে দেখতে বলল, রাজকুমারী থেকে বেশি সুন্দর হবে এই স্পর্ধা কারো নেই। আপনার তাহলে এত স্পর্ধা কেন হলো? কেন এত সুন্দর হলেন আপনি? রাজকুমারীর স্ত্রী হব বলেই হয়তো এমন স্পর্ধা দিয়েছে সৃষ্টিকর্তা। ইনিফির হঠাৎ দেওয়াল থেকে একটা তলোয়ার হাতে তুলে নিল। তলোয়ারটার ওজন ভালোই। ইনিফির সেটা হাতে নিয়ে এসে দাঁড়ালো হামজালার নিকট। তলোয়ারের আবরণ সরিয়ে বলল, যদি এটা দিয়ে আপনার গলা কেটে দিই রাজকুমার? তবে নিজের গলাটাও হারাবেন। সত্যিই তাই? এত সাহস বসেন বক্ষস্থলে? দেখতে চান? সাহস দেখা যায়? কিভাবে দেখে সাহস? আমার মনে হয় শোনা যায়। ইনিফির হঠাৎ নিজের মাথাটা হামজালার বুকের কাছে নিয়ে এলো। ঘাবড়ে গেল হামজালা। ইনফির কান পাতল হামজালার বুকের বা পাশে। বলল, কিন্তু আপনার হৃদয় তো অন্য কিছু বলছে রাজকুমার। বলছে সাহস নেই। আপনার সাহস নেই আপনার স্ত্রীর গলা কাটার। ইনিফির সরে গেল, আবরণ পরিয়ে নিল তলোয়ারে। হামজালা বলল, আপনি এত ভালো হৃদয়ও বোঝেন? হ্যাঁ, আমি আপনার হৃদয়ের সমস্তটা বুঝতে পারি। এই জন্যই হয়তো আপনাকে ভালোবাসি, আপনার প্রেমে পড়েছি। অকপটে বলল ইনিফির। কথাগুলো বলতে সামান্য লজ্জা কিংবা জড়তা বোধ করা গেল না তার মাঝে। কিন্তু কথাই হামজালা কিঞ্চিত লজ্জা পেল। বলল, সব কথা এত অকপটে বলার কি দরকার? বিয়ের পর কি পুরুষদের লজ্জা বৃদ্ধি পায়? সে তলোয়ারটা যেখান থেকে নিয়েছিল সেখানে গিয়ে রেখে দিল। আবার ফিরে এসে বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? হ্যাঁ, বসুন। ইনিফির বসলো, নিকটেই বসলো, দূরত্ব রাখলো না। আবার বলল, আপনার হাত ধরতে পারি? হ্যাঁ, ধরুন। ইনিফির হামজালার একটা হাত ধরল। হাতটাই কোনো কোমলতা নেই, কঠিন। ইনিফির বলল, হাতে কামড় বসাতে পারি? হামজালা এমন প্রশ্নে চমকালো। অতঃপর যখন বুঝলো ইনিফির মজা করছে, তখন সেও হেসে বলল, অত শক্তি কি আপনার দাঁতে রয়েছে? নিশ্চয়ই আছে। আমি আপনার ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইনিফির সত্যি কামড় বসাবে এমন ভঙ্গিতে হামজালার হাতটা মুখের নিকটে নিচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গিয়ে হাতে পরশ বোলাতে বোলাতে বলল, থাক, কামড়ালে রক্ত বের হবে, আর সেই রক্তের গন্ধে আমি নিয়ন্ত্রণ হারাতে পারি। হামজালা ইনিফিরের কথা বুঝতে পারল না। প্রশ্ন চোখে তাকালো সে। ইনিফির গম্ভীর গলায় সেই প্রশ্ন চোখ জোড়াকে উত্তর দিল, আপনার হাত থেকে রক্ত ঝরলে আমার হৃদয়ের রক্তক্ষরণ হবে। তার চেয়ে বরং চুমুই খাই। বলে সত্যি সত্যি হামজালার হাতে চুমু খেলো সে। হামজালা এটা আশা করেনি। তার সমস্ত শরীর স্তব্ধ হয়ে গেল ইনিফিরের অধর স্পর্শে। ইনিফির হামজালার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আপনার স্ত্রী হতে পেরে অনেক শান্তি লাগছে, সুখী মনে হচ্ছে নিজেকে। এটা জীবনের অন্যতম সুখকর অনুভূতি। আমিও আপনাকে বিয়ে করে সুখী, আর সারাটা জীবন এমনই থাকতে চাই। ইনিফিরের ঠোঁটে হাসি ফুটল। রাজকুমারের বিয়ে সম্পূর্ণ হয়েছে। যুবরাজ ইলদেজও এবার ফিরে যাবে। যুবরাজ হয়তো আশা নিয়ে আছে সেও তার সঙ্গে যাবে, কিন্তু যুবরাজকে আশ্বস্ত হতে হবে সে কখনোই ওই লোকটার সঙ্গে যাবে না।
যদিও সে ওই লোকটার সাথে ইনাম যায়, তাহলে সেটা হবে ভয়ের কাছে মাথা নত করা। বারবার পালিয়ে যাবে না সে, নিজের রাজ্য থেকে পালিয়ে এসেছিল আর নয়। এতে তার ভাগ্যে নির্মম কিছু ঘটে তবে ঘটুক। তবে তার বারবার মনে হচ্ছে তেমন কিছু ঘটবে না। ইলতিজ সবার কাছে বলবে না তার সত্যটা। এমন কেন মনে হচ্ছে বলে দেওয়াটাই স্বাভাবিক। তবুও বুকের ভিতর একটা অনিশ্চিত আশা পুষছে সে। লোকটা তার সাথে যোগাযোগ করবে খুব শীঘ্রই, হয়তো আজই। তবে সে মোটেও ভয় পাবে না লোকটার সামনে দাঁড়াতে। সাহসিকতা প্রদর্শনের ফলে দুটো বিষয় ঘটার সম্ভাবনা থাকে। এক, ভয় দেখাতে চাওয়া মানুষটা ঘাবড়ে যায় ও মোষে পড়ে। দুই, রেগে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। নামিরা জানে না যুবরাজ ইলদিজের ব্যাপারে কোনটা ঘটবে নাকি একটাও ঘটবে না। আজ রাজকুমারের বিয়ের দ্বিতীয় দিন। প্রাসাদে অনেক বাইরের মানুষ রয়েছে ইলদিজও। সম্ভবত আগামীকালই ফিরে যাবে সে, তাই আজকে নিশ্চিত কথা বলতে আসবে। সকাল থেকে প্রস্তুত হয়ে বসে আছে নামিরা। কিন্তু সকাল পার হয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, তবুও লোকটা সাক্ষাৎ করলো না। ব্যাপারটা অদ্ভুত। সালাদ শেষ করে নামিরা রাজপ্রাসাদের ভিতর অবস্থিত একটা ছোট্ট পদ্মা জলাশয়ের পাড়ে বসেছিল। উদাসীন লাগছে তাকে দেখতে, কিন্তু সে চিন্তিত। যদি তার পরিচয় প্রকাশ হয় তবে কিভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে? বিষপান, শিরচ্ছেদ, ফাঁসি, তীরবিদ্ধ নাকি অন্য কিছু? নামিরা ভাবতে পারছে না আর, শরীরে কাঁটা দিয়ে উঠছে। নামিরা, কেউ একজন ডাকলো পিছন থেকে। তাকালো নামিরা। তাকানো মাত্রই তাকে ঠেলে পানিতে ফেলে দিল মেয়েটা। পানির ভিতর একবার নিমজ্জিত হয়ে জেগে উঠল নামিরা। আচমকা এই ঘটনায় ভয়ে হাতুড়ি পিটতে থাকলো তার বুকের ভিতর। শ্বাসও ঘন হয়ে এলো, ভিজে গেছে সে। মেয়ে দুটোর দিকে রাগান্বিত চোখে তাকালো। দুজনই তার সমবয়সী পরিচারিকা। একটি মেয়ে হেসে বলল, মজা করেছি, তুমি রাখছো কেন? মজা নয়, এটা তাকে জব্দ করার ক্ষুদ্র প্রতিক্রিয়া। নামিরা বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে এদের সাথে ঝামেলা করার একদম মন মানসিকতা নেই তার। এমনিতেই সে সমস্যার ভিতর আছে। নামিরা জলাশয় থেকে পারে উঠলে একজন বলল, ভিজা বিড়াল বলে কুটিল হাসলো। নামিরা সহ্য হলো না। সে মেয়ে দুটোকে হাত ধরে টেনে জলাশয়ে ফেলে দিল। হেসে বলল, কেমন লাগলো? মেয়ে দুটো অগ্নি দৃষ্টে তাকিয়ে আছে। নামিরা বলল, তোমরা ভেজা বিড়াল নও, তোমরা প্রকৃত রূপেই থাকো। খারাপ মানুষ। বলে মহলের দিকে ঘুরে দাঁড়াতে ওমরকে দেখতে পেল। অমর অনেক দূরে দাঁড়িয়ে আছে। কিছুটা অপ্রস্তুত হলো নামিরা। মেয়ে দুটোর দিকে তাকালো, তারাও এখনো পানির ভিতর। নামিরা এগোতে লাগলো মহলের দিকে। ওমরকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তারা যা করেছে সেটাই তাদের ফেরত দিয়েছি, নিজ থেকে কিছু করিনি। ওমর কিছু বলল না। নামিরা শয়ন কক্ষের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি ভেজা পোশাক পাল্টে নিতে হবে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলা এই ঠান্ডা পানিতে তাকে ঠেলে ফেলে না দিলেই কি হতো মেয়েগুলো? পথিমধ্যেই আরও একটা দুর্ঘটনার শিকার হলো নামিরা। চলতি পথে কেউ একজন তাকে টেনে নিয়ে গেল একটা কক্ষের অভ্যন্তরে। নামিরা ভয় পেল, চোখ খিচে ফেলেছিল সে। পরিচিত কণ্ঠস্বরে চোখ খুলল। এই অপ্রস্তুত ভয় পাওয়া চেহারাটা দেখার জন্য বেয়াদবিটা করলাম, মাফ করো। আপনি? আগামীকাল চলে যাচ্ছি। তোমার সিদ্ধান্ত কি? যাবে নাকি? যাব না। সরাসরি নাপতক উত্তরে রাগ হলো ইলদিজের। তবে সে রাগ প্রকাশ করলো না, স্বাভাবিক কণ্ঠে বলল, কেন? কারণ আমি আপনাকে পছন্দ করি। কিন্তু আমি তো পছন্দ হওয়ার মতো মানুষ। নন, আমার কাছে নন। আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছেন, এই চরম সত্যিটাই আপনাকে অপছন্দ ও ঘৃণা করার জন্য যথেষ্ট। শোনো, তুমি ভুল করছো। আমি আমার স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিনি। ও আমায় রাগিয়ে তুলেছিল, আর সেই রাগের বশত আমি ওকে আঘাত করেছিলাম। কিন্তু বুঝিনি ও মারা যাবে। ওকে হত্যা করার পরিকল্পনা আমার ছিল না। আর যদি অনুশোচনার কথা বলতে হয়, হ্যাঁ, ও মারা যাওয়াতে কোনো অনুশোচনা হয়নি আমার, কারণ ওকে আমি ভালোবাসতাম না, বাধ্য হয়ে বিয়ে করেছিলাম। আর ওর প্রতি বিরক্ত ছিলাম আমি। ওর কাজকর্ম আমাকে বিরক্ত করত। বুঝতে পেরেছো তুমি? আমি ওকে মারতে চাইনি। যেভাবেই যা হোক না কেন, আমি আপনাকে কখনো পছন্দ করতে পারবো না। যাব না আপনার সঙ্গে। কেন যাবে না? এখানে থেকে মরতে চাও? কি ভেবেছো তুমি জের যা রাজকন্যা এটা সারা জীবন গোপন রাখতে পারবে? পারবে না। একদিন একদিন সেটা প্রকাশিত হবেই। আর সেদিন তোমার পরিণতি হবে করুণ। খুব নির্মমভাবে মরবে তুমি। কি দরকার সেসবের? আমার সাথে চলো। আমার রাজ্যে জের যার মানুষ নিষিদ্ধ নয়। নিজের আসল পরিচয় প্রকাশ করেই বাঁচতে পারবে সেখানে। আমায় বিয়ে করলে ভবিষ্যৎ রানীও হবে তুমি। তারপরও কেন এই রাজ্যে পড়ে থাকতে হবে তোমার? পুনরায় বোকামি করছো রাজকন্যা নামিরা ওয়াসনিয়াত। ইলদিজের কথাগুলো ভুল নাই। নামিরা বলল, হয়তো বোকামি,
এমন পরিস্থিতিতে যে কারোরই উচিত হবে আপনার সাথে চলে যাওয়া, আপনাকে বিয়ে করা, ইউ নামের ভবিষ্যৎ রানী হওয়া। কিন্তু আমি সেটা করব না, কারণ আমার কাছে গ্রহণযোগ্য নয়। ইলদিজার রাগ হচ্ছে, হৃদয়ে কষ্ট হচ্ছে। আরও একবার প্রত্যাখ্যাত হলো সে, তবু সে নিজেকে সামলে রাখলো। বড় করে নিঃশ্বাস ফেলে হালকা হওয়ার চেষ্টা করে বলল, বেশ, যদি তুমি না চাও আমি তোমাকে জোর করব না। আগের বারও করিনি, এবারও করব না। তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। তোমার দেওয়া কষ্ট সহ্য করে নিলাম, কিন্তু বলতে চাই তুমি ভুল করলে। একটা সময় হয়তো আফসোস করবে, কিন্তু আমি চাই না তুমি আফসোস করো। তাই আবারও আমি আসার চেষ্টা করব সাহাইরে। এই একই প্রস্তাব তখন আবার রাখবো তোমার কাছে। ততদিন বেঁচে থেকো। এর মানে আপনি আমার পরিচয় গোপন রাখবেন? যাকে পছন্দ করি, যে আমার প্রিয়, তার মৃত্যুর বাহক কি করে হতে পারি? তুমি যুবরাজ ইলদিসকে একটু চিনতে পারলে না। আনন্দে নামিরার চোখে জল এসে গেছে। আসলে কি সে নিরাপদ এখন? যুবরাজ তার পরিচয় প্রকাশ করবে না। নামিরার মনে হচ্ছে আসলে সে যুবরাজ ইলদিসকে চিনতে পায়নি। কৃতজ্ঞ কণ্ঠে বলল, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। দরকার নেই। তুমি আমার প্রতি কৃতজ্ঞ থাকো এটা আমি চাইনি। চাইছিলাম তুমি আমার স্ত্রী হও, কিন্তু তুমি তা হলে না রাজকন্যা নামিরা। ওমরের দোকান যা যা করছে, একই সঙ্গে হৃদয় ও মস্তিষ্ক গাঢ় যন্ত্রণায় পিষ্ট হচ্ছে তার। কি শুনলো এসব? নামিরা? নিঃশ্বাস আটকাচ্ছে ওমরের। ভীষণ তিক্ত, ভীষণ অসহ্য অনুভূতি হচ্ছে। চোখে জ্বালা হচ্ছে, সিক্ত হচ্ছে। নামিরার এই সত্য তার কাছে চরম বিষাক্ত, চরম। মাথার ভিতর, বুকের ভিতর সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ওমর আর সহ্য করতে পারছে না। আর এখানে দাঁড়ানো সম্ভব নয় তার পক্ষে। ওমর দ্রুত সরে পড়ল দরজার কাছ থেকে। যেতে যেতে খুব দূরে হারিয়ে গেল। কেন এই বিষাক্ত সত্যের সম্মুখীন হলো সে? কেন? ইলদিজ আগে বের হলো কক্ষ থেকে। নামিরা আরও কিছুক্ষণ ভিতরে রইল। ভীষণ আনন্দ অনুভূতি হচ্ছে তার। লোকটার কাছে সে আসলেই প্রিয় তার। আর এজন্যই লোকটা রাগের বশবর্তী হলো না, তার পরিচয় প্রকাশ করলো না। বেঁচে যাওয়ার অনুভূতি, এই অনুভূতি সব কিছু থেকে শ্রেষ্ঠ। চিন্তামুক্ত হলো সে। সে সাহিরে থাকতে পারবে এবং বেঁচে থাকবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বাইরে বের হলো নামিরা। কেউ নেই আশেপাশে, জায়গাটা শূন্য। যারা আছে তার ভীষণ দূর দূরান্তে। নামিরা আবারও এগোতে শুরু করলো তাদের শয়ন কক্ষের দিকে। ভীষণ হালকা লাগছে মাথাটা। কিছু দূর চলে এলেই তাকে দেখে তার ঘনিষ্ঠ কয়েকজন পরিচারিকা সে ভিজে আছে কেন সেটা জিজ্ঞেস করলো। নামিরা জলাশয়ের ওখানে ঘটনাটা বলছিল সবাইকে। হঠাৎ চোখে পড়ল দূরে ওমর আসছে। তার পদক্ষেপ ক্ষিপ্ত, চেহারায় কঠোরতা। সে এসে থামলো নামিরার কাছে, আঁকড়ে ধরল নামিরার এক হাতের কবজি। এত নিষ্ঠুর হাতে ধরল যে নামিরাও হতবিহ্বল হয়ে তাকালো। সবিস্ময়ে বলল, রাজকুমার। ওমর কিছু বলল না। নামিরাকে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে। নামিরা হাতে ব্যথা পাচ্ছে, ওমরকে থামতে বলছে সে, কিন্তু ওমর নির্বিকার। কি হয়েছে রাজকুমারের? কয়েকজন পরিচারিকা দেখছে তাদের। রাজকুমারের একজন পরিচারিকাকে এভাবে নিজের সাথে টেনে নিয়ে যাওয়া মোটেও ভালো কিছু নয়। উচ্চপদস্থ কারোর কান অবধি এই ঘটনা পৌঁছালে খুব বিপদে পড়বে নামিরা। ওমর নামিরাকে নিজের কক্ষে নিয়ে এলো। নামিরাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে সে ফিরে তাকলো তার কক্ষের সম্মুখ অতিক্রম করে যাও দুজন পরিচারিকার দিকে। রুষিত কণ্ঠে বলল, কেউ থাকবে না আমার কক্ষের আশেপাশে। যদি থাকো একটাই শাস্তি পাবে, মৃত্যুদণ্ড। বলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। পরিচারিকা দুজন দৌড়ে সরে গেল ওমরের কক্ষের কাছ থেকে। নামিরা ভয়ত চোখে তাকিয়ে আছে ওমরের দিকে। ওমর রাগান্বিত, তার মুখমণ্ডল রক্তিম। কি কারণ এই রাগের? নামিরার হৃৎপিণ্ড কাঁপছে। রাজকুমারের এই রূপ ভীষণ ভয়ঙ্কর। রাজকুমারের এই রূপে নামিরা নিজের বিপদ দেখতে পাচ্ছে। ওমর সহসা নিজের তরবারি বের করে ধরল নামিরার গলায়। নামিরার চক্ষু বিস্ফোরিত হলো, শিরদাঁড়া বেয়ে নেমে গেল ভয়ের স্রোত। ওমরের মাঝে কেবল রাগ নয়, রয়েছে যন্ত্রণাও। সে একই সঙ্গে বিষাদ ক্রোধ নিয়ে প্রশ্ন করল, কে তুমি? প্রশ্নটাই আত্মা কেঁপে উঠল নামিরার। রাজকুমার হঠাৎ এই প্রশ্ন কেন করছে? সে ভয়তে চোখ মেলে তাকিয়ে রইল। রাজকুমার এই রাগ তার গলে ধরা তরবারি একটা বিষয় ইঙ্গিত করে, আর সেটা হলো রাজকুমার তার পরিচয় জেনে গেছে। কিন্তু কিভাবে? যুবরাজ ইলদিজ বলেছে, কিন্তু সে তো বলেছিল পরিচয় গোপন রাখবে। তাহলে? নামিরা সবটা বুঝেও না বোঝার ভান করলো, কম্পিত গলায় বলল, আপনি জানেন রাজকুমার আমি কে? আমি নামিরা, বর্তমানে সাহাইরের রাজপ্রাসাদের পরিচারিকা, মন্ত্রী সুলাইমানের আত্মীয়। আমি আজহারা থেকে এসেছি, ভাই আলীর মামাতো বোন হই। মিথ্যে। মামাতো বোন নও, ফুপাতো বোন। মন্ত্রী সুলাইমানের বোন নওয়ার
ও এক বিশ্বাসঘাতক পিতার কন্যা নামিরা ওয়াসনেয়াত, জেরজার রাজকন্যা। দম বন্ধ হয়ে এলো নামিরার। সত্যি সত্যি রাজকুমার সবটা জেনে গেছে। এত কিছু জানে সে। এবার কি ঘটতে চলেছে তার সাথে? আর রাজকুমার কেন বিশ্বাসঘাতক বলছে তার আব্বুজানকে? কি ঘটেছিল অতীতে? কেন দুই রাজ্য একে অপরের সঙ্গে সম্পর্কহীন ও শত্রু? নামিরা তার গলায় ধরা তরবারিটাকে দেখল। রাজকুমার কি তার শিরচ্ছেদ করতে চলেছে? অবশেষে মৃত্যু কি গ্রাস করবে তাকে? নামিরা আহ্বারও না বোঝার ভান করে পড়ল। কিসব বলছেন আপনি রাজকুমার? ওমর রেগে তরবারি নিয়ে আরো কিছুটা নিকটস্থ হলেই নামিরা ভয় পেয়ে পিছিয়ে গেল। ওমর বলল, তুমি ভালোই জানো কি বলছি আমি। মিথ্যাটা চালিয়ে যাবে এখনো, নাকি নিজের পরিচয় স্বীকার করবে? নামিরা জানে অস্বীকার করার উপায় নেই। আর রাজকুমার সবটা জেনে গেছে। সে অসাধ্যে চোখ বন্ধ করে ফেলল ক্ষণিকের জন্য। ভয় হচ্ছে আজ হয়তো সত্যি সত্যি তার রক্তে রঞ্জিত হবে রাজকুমারের তলোয়ার। নামিরার কষ্ট হচ্ছে। রাজকুমারের ভালো রূপটাকে দেখতে দেখতে আগেকার সে ভয়ঙ্কর রূপটার কথা ভুলেই বসেছিল সে। তার চোখ ভিজে ওঠে। চোখ খুলে বলল, আপনি আমার শিরচ্ছেদ করবেন রাজকুমার? ওমরের হাত কেঁপে উঠল নামিরার প্রশ্নে। দুর্বলতা টের পেল বুকের মাঝে। সে কেবল তরবারিটা ধরে রেখেছে। এটা প্রয়োগ করার জন্য যে শক্তি থাকা দরকার সেটা এই মুহূর্তে তার নেই। সে প্রশ্নের উত্তর না দিয়ে পড়ল, কেন এসেছো এই রাজ্যে? জেরজার রাজকন্যা সাহাইরে এসে কেন পরিচারিকার কাজ করছো? নিশ্চয়ই বিনা কারণে আসোনি। কি উদ্দেশ্য তোমার? এক শত্রু রাজ্যে পরিচয় গোপন করে আসতে তোমার বুক কাঁপলো না? সাহাইরে জেরজার মানুষ নিষিদ্ধ। জেরজার কাউকে এখানে দেখা মাত্রই হত্যা করার নির্দেশ জারি আছে। এসব জেনেও কেন এসেছো? তুমিও কি তোমার বিশ্বাসঘাতক পিতারই অনুসারী? আমাদের রাজ্যের ক্ষতি করতে এসেছো? কথাগুলো বলতেও ঘৃণাবোধ হলো ওমরের। সে কখনো আশা করেনি নামিরার এমন পরিচয়। নামিরা প্রতিবাদ করে উঠল, না, দয়া করে এমন জঘন্য অপবাদ দেবেন না। আমি কোনো ক্ষতি করতে আসিনি। আমি জানি না আপনি কেন আমার আব্বু জানকে বিশ্বাসঘাতক বলছেন, কিন্তু আমি তেমন কেউ নই। আমি বিপদে পড়ে এসেছি। বিপদে পড়ে বিপজ্জনক জায়গাতেই এসেছো? জেরজার রাজকন্যা বোকা নাকি? আমি জানি আমাকে বিশ্বাস করা যায় না, কিন্তু এটাই সত্য। আমি কোনো ক্ষতি করতে আসিনি। আব্বুজান আমাকে লুকা রাজ্যের রাজার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। সেই রাজা বৃদ্ধ ছিল এবং তার 3 স্ত্রী ছিল। আমি কখনো এক বৃদ্ধ একাধিক স্ত্রী থাকা লোককে বিয়ে করতে চাইনি অন্যের প্রয়োজনে নিজে দুঃখ গ্রহণ করতে। আমি সব সময় স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। আমি যদি তাকে বিয়ে না করতাম তবে আব্বুজান আমায় মৃত্যুদণ্ড দিতে একটুও দ্বিধাবোধ করতেন না। মৃত্যুদণ্ডই দিতেন। তাই আমি পালিয়ে এসেছি। প্রথমে আজরা গিয়ে তারপর আজরা থেকে এখানে এসেছি। বিশ্বাস করুন, আমি একটুখানিও মিথ্যা বলছি না। নামিরা সবটাই খুলে বলল ওমরের বিশ্বাস অর্জনের জন্য। কিন্তু কতটুকু সফল হবে জানে না। ওমরের ইচ্ছে হচ্ছে নামিরার কথা বিশ্বাস করতে, কিন্তু সে বিশ্বাস করতে পারছে না। একজন শত্রু রাজ্যের রাজকন্যাকে বিশ্বাস করা কি এতই সহজ? কেন মেয়েটাকে ওই রাজ্যের হতে হলো? আর যখন হবেই তখন কেন মেয়েটাকে তার চোখে বিশেষ হতে হবে? ওমর বলল, বিশ্বাস করি না তোমায়। তুমি বিশ্বাস পাওয়ার যোগ্য নও। মানতে ভীষণ কষ্ট হচ্ছে তুমি জেরজা থেকে এসেছো। আমি কখনোই চাইনি তোমার আসল পরিচয় জানতে, কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি তোমার আসল পরিচয়ের সম্মুখীন হলাম। আর এমন পরিচয়ের সম্মুখীন হলাম যা কিনা কখনো আশা করিনি। কেন তোমাকে জেরজার রাজকন্যাই হতে হলো? কেন আসলে তুমি সাহাইরে? কেন তোমার সাথে আমার পরিচয় হলো? ক্লিষ্ট কণ্ঠে কথাগুলো বলল ওমর। তার রক্তিম চক্ষু জোড়ায় বেদনা। নামিরা বলল, হয়তো আমাদের দেখা না হওয়া উচিত ছিল। কথাটা বলতে গিয়ে তার গলা কাঁপলো সামান্য। গাল বেয়ে গড়িয়ে নামলো এক ফোঁটা অশ্রু। দেখা হওয়াটা উচিত ছিল, কিন্তু তোমার জেরজার রাজকন্যা কিংবা আমার সাহাইরের রাজকুমার হওয়া উচিত ছিল না। ওমর তরবারিটার দিকে তাকিয়ে বলল, আমার উচিত তোমার শিরচ্ছেদ করা, কিন্তু তা করার জন্য যে পরিমাণ শক্তি থাকা দরকার তা আমার তরবারিতে নেই, আর নেই আমার মনেও। ওমর সরিয়ে নিল তরবারি। অবাক হলো নামিরা। ওমর দরজার দিকে এগোনো দিলেই নামিরা বলল, আপনি সবাইকে আমার পরিচয় জানাতে যাচ্ছেন? ওমর থেমে গেল। পিছন ফিরে না তাকিয়ে বলল, সবাইকে জানানোর হলে আমার বদ্ধ ঘরে নিয়ে আসতাম না তোমাকে।
বলে দরজা খুলে বের হয়ে গেল ওমর। নামিরা চিন্তায় পড়ে গেল, রাজকুমার কি সত্যি কাউকে জানাবে না, নাকি যুবরাজ ইলদিজের মতো মিথ্যা বলল? সত্যি কি যুবরাজ ইলদিজি রাজকুমারকে তার পরিচয় বলেছে? কিন্তু তখন তো যুবরাজের কথা শুনে তেমন মনে হয়নি। নাকি রাজকুমার তাদের দুজনের কথোপকথন শুনে ফেলেছিল? ভয়ে চক্ষু দাঁড়িয়ে গেল নামিরার। রাজকুমার ও তার কথোপকথন কি কেউ শোনেনি? নামিরা বাইরে বের হয়ে এলো, কেউ নেই আশেপাশে। হয়তো ছিল। রাজকুমার বের হতে সবাই ভয়ে পালিয়েছে। নামিরা দৌড়ে সিঁড়ির দিকে গেল, নামতে লাগলো নিচে। পরিচারিকাদের সম্মুখীন হলেই বোঝা যাবে ব্যাপারটা। নামিরা নিচে নামতেই কয়েকজন পরিচারিকা এগিয়ে এলো তার কাছে, চিন্তিত হয়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, কেউ কি রাজকুমারের কক্ষের ওখানে গিয়েছিল আমাদের কথা শোনার জন্য? নামিরা স্বস্তি পেল, কিন্তু তবুও নিশ্চিত হতে পারছে না। রাজকুমার নিষেধ করার জন্য যদি কেউ কৌতূহল হয়ে তাদের কথা শুনতে যায়, আর যদি শুনে থাকে তবে খুব বিপদ। রাজকুমার যে জানে এটাও ভীষণ বিপদেরই কথা। এখন হয়তো সে শিরোচ্ছেদ করেনি, কাউকে বলবো না, কিন্তু যদি তার মত পরিবর্তন হয়। মত পরিবর্তন হতে কতক্ষণ? রাজকুমার তাকে এত কৃপা কেনই বা করলো? শিরোচ্ছেদ করার মতো শক্তি তার মনে নেই, এই কথা কেন বলল? কেন রাজকুমার তার আসল পরিচয় জেনে অত ব্যথিত হলো? নামিরার মনে হলো কারণটা সে জানে। একজন পরিচারিকা বলল, শাস্তি দিচ্ছিলেন, 2 হাত ওপরে তুলে 1 পায়ে দাঁড়িয়ে থাকার শাস্তি। কারণ তিনি আমায় সামিয়ন থেকে খাবার আনার দায়িত্ব দিয়েছিলেন, আমি আনিনি। বলে নামিরা ওখান থেকে চলে এলো। এই ব্যাপারে বেশি কথা বাড়ানো উচিত নয় কারোর সঙ্গে। মন্ত্রী সুলাইমানের নিবাসের পথে এগুচ্ছে ওমর। মন্ত্রী সুলাইমান আজ বিকেল নাগাদই প্রাসাদ থেকে চলে এসেছে। মন্ত্রী সুলাইমানের নামিরার আশ্রয়দাতা। সে নিশ্চিত ভালো জানে নামিরা এখানে কেন এসেছে। তার সাহায্য ছাড়া হয়তো নামিরা এখানে আসতেও পারতো না। নামিরার পরিচয় জানাজানি হলে কেবল নামিরা একা নয়, মন্ত্রী সুলাইমান ও তার পরিবারও বিপদে পড়বে। ওমর এত মানুষের ক্ষতি করতে পারবে না। যেমন সে নামিরার ক্ষতি করতে পারবে না, তেমনি এই মানুষগুলোরও ক্ষতিও সে করতে পারবে না। মন্ত্রী সুলাইমানও তার পরিবারকে সে আপন বলেই মনে করে। মন্ত্রী সুলাইমান নিবাসেও নেই, বাইরে বের হয়েছেন। হায়শা ওমরকে অপেক্ষা করতে বললেন। তিনি আপ্যায়ন করলেন ওমরকে। ওমর হায়শাকে দেখে ভাবছিল হায়শা সব জানেন কিনা। তিনি হায়শাকে কোনো প্রশ্ন করলেন না, সরাসরি মন্ত্রী সুলাইমানের সাথে কথা বলবে সে। আলীও এই মুহূর্তে নিবাসে নেই। ছেলেটা থাকলেই এসে কানের কাছে বকবক করতো, যা এই মুহূর্তে তার পছন্দ হতো না। তাই আলীর অনুপস্থিতি তাকে শান্তি দিল। 15-30 মিনিট অপেক্ষার পর মন্ত্রী সুলাইমান এলেন। তাকে ওমরের আসার খবর দেওয়া হলো। মন্ত্রী সুলাইমান ওমরের আগমনে খুশি হলেন। বসার কক্ষে গিয়ে হাস্যমুখ করে বলেন, অবশেষে ছেলেটা এলো আমার নিবাসে। ইদানিং তো আসা বন্ধই করে দিয়েছে। এইভাবে আমাদের ভুলে গেলে হবে? মন্ত্রী সুলাইমানের সাথে হায়শা রয়েছে এখানে। ওমর মন্ত্রী সুলাইমানের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে বলল, আমি আপনার সাথে একান্তে কথা বলতে চাই মন্ত্রী সুলাইমান। মন্ত্রী সুলাইমানের ঠোঁট থেকে হাসি সরে গেল। চিন্তিত হয়ে বলেন, কিছু হয়েছে? ওমর উত্তর দিল না। ওমরের মৌনতা দেখে মন্ত্রী সুলাইমান বুঝতে পারলেন কিছু একটা অবশ্যই হয়েছে। তিনি হায়শাকে যেতে বলেন এবং দরজাটাও বন্ধ করতে বলেন। হায়শা চলে যাবার পর মন্ত্রী সুলাইমান জানতে চাইলেন, বলো কি হয়েছে? কেন একজন জেরজার মানুষকে আশ্রয় দিয়েছেন মন্ত্রী সুলাইমান? আপনি কি জানেন না এর শাস্তি ভয়াবহ? মন্ত্রী সুলাইমান ওমরের মুখ থেকে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তিনি আশাও করতে পারেননি এমন কথা বলবে ওমর। তবে কি ওমর সবটা জেনে গেছে? কিভাবে? মন্ত্রী সুলাইমান বলেন, কোন বিষয়ে কথা বলছো ওমর? নামিরার মতো আপনিও না বোঝার ভান করবেন না। এই ভানটা আসলেই বিরক্তিকর। মন্ত্রী সুলাইমান আর বৃথা চেষ্টা করলেন না বিষয়টা এড়িয়ে যাওয়ার। প্রশ্ন করলেন, কিভাবে জানলে? নামিরা নিজের কক্ষে ফিরছিল। আমি ওর পেছন পেছন আসছিলাম ওকে কিছু বলার জন্য। হঠাৎ দেখলাম একজন একটা কক্ষের ভেতর থেকে আচমকা বের হয়ে ওকে ভেতরে টেনে নিল। ওই মানুষটা যুবরাজ ইলদিজ ছিল। ইলদিজ নামিরাকে চেনে, ওর পরিচয় জানে। দরজার বাইরে থেকে ওদের কথা শুনেছি আমি। মন্ত্রী সুলাইমান ভীষণ অবসাদ বোধ করছেন। হতাশা ও দুশ্চিন্তায় দাঁড়িয়ে থাকতে পারছেন না আর। ওমর বলল, ইলদিজ কাউকে কিছু বলেনি, নয়তো এতক্ষণে আপনিও আপনার পরিবার হয়তো বন্দিশালায় থাকতেন।
মন্ত্রী সুলাইমান বুঝতে পারছেন পরিস্থিতিটা। শাহিরে তিনি এবং হায়েশা ব্যতীত আরও দুজন মানুষ রয়েছে এই মুহূর্তে, যারা কিনা নামিরার পরিচয় জানে, যা ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। তিনি করুণ কণ্ঠে বললেন, ক্ষমা করো ওমর, আমি নাওয়াইয়ের সাথে যোগাযোগ করে নামিরাকে এখানে নিয়ে আসার জন্য সত্যি ভীষণ দুঃখিত। বহু বছর হয়ে গেছে আমার বোনের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমার ভীষণ প্রিয় বোন ছিল, তবুও যোগাযোগ রাখতে পারিনি। দুই রাজ্যের দ্বন্দ্বে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। সেই বোন যখন দীর্ঘ বছর পর হঠাৎ করে এত বাধা বিপত্তি পেরিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলো, নিজের মেয়েকে আমার কাছে পাঠাতে চাইলো, সাহায্য প্রার্থনা করলো, তখন আমি ওকে কীভাবে ফিরিয়ে দেব? এছাড়াও এখন শয্যাশায়ী, আমি বহু বছর ওকে দেখিনি, হয়তো আর কখনো দেখতেও পারবো না। ওর মেয়ে এখন আমার কাছে আছে, আমি ওকে সাহায্য করতে পেরেছি, এটা আমার কাছে অনেক শান্তির অনুভূতি। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো ওমর? জানি না, বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করছি। কেন সে নামিরাকে পাঠালো এখানে? ওর বাবার জন্য। সে নিজের ও রাজ্যের স্বার্থে নামিরাকে লোকা রাজ্যের রাজার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। জানো নিশ্চয়ই, লোকা রাজ্যের রাজা বৃদ্ধ মানুষ, তার ইতিমধ্যে 3 জন স্ত্রী আছে, তাদের ছেলে মেয়েও আছে বেশ কয়েকজন। কি করে সেখানে গিয়ে থাকতো নামিরা? বিয়েতে অমত করার জন্য জুহাই নামিরাকে বন্দি করে রেখে অনেক অত্যাচার করেছিল। এজন্য বাধ্য হয়ে নামিরাকে বিয়েতে রাজি হতে হয়, যদিও ওটা পরিকল্পনা মাফিক মিথ্যা রাজি হওয়া ছিল। নামিরার কাছে কেবল দুটো রাস্তাই ছিল, ওই রাজাকে বিয়ে করে নেওয়া, নয়তো রাজ্য ত্যাগ করা। নামিরা নিজের রাজ্যই ত্যাগ করলো, আর ওকে সব দিক নির্দেশনা ওর আম্মি দিয়েছে। ও রাজকন্যা ছিল ঠিকই, কিন্তু নিষ্ঠুর রাজা জুহাইয়ের কাছে ওর সঠিক মূল্য ছিল না। এজন্য ও আমার কাছে এই সাহাইরে আসতে বাধ্য হয়েছে। নামিরা ও মন্ত্রী সুলাইমানের কথা মিলে যাচ্ছে। ওমরের মনে হচ্ছে কথাগুলো মিথ্যা নয়। মন্ত্রী সুলাইমান তাকে মিথ্যা বলবো না, কিন্তু নামিরাকে এ রাজ্যে এনে তিনি অন্যায় করেছেন। নামিরার পরিচয় যদি এখনও প্রকাশ হয়, তবে তাকে এর জন্য চরম শাস্তি পেতে হবে, আর নামিরারও মৃত্যুদণ্ড হবে। মন্ত্রী সুলাইমান আশঙ্কে খাটো মোড়ে বসে পড়লেন ওমরের সামনে, মাথা নত করে মিনতির স্বরে বলেন, দয়া করে নামিরার কিছু করো না, কাউকে জানিও না ওর পরিচয়। মেয়েটাকে মরতে হবে তাহলে। ওই ফুটফুটে মেয়েটা কেন অযথায় মরবে? দুই রাজ্যের অতীতের সংঘর্ষে কেন মেয়েটা জীবন দেবে? কাউকে বলো না। এতদিনের সম্পর্কের জুড়ে আমি তোমায় মিনতি করছি, ওর আসল পরিচয় কাউকে জানিও না, দয়া করো ওকে। যদি কাউকে জানানোর হতো তবে ইতোমধ্যে আমার তরবারি ওর রক্তে রঞ্জিত থাকতো, কিন্তু আমার তরবারি পরিষ্কার, কোনো রক্তের স্পর্শ নেই ওটায়। মন্ত্রী সুলাইমান মাথা তুলে তাকালেন ওমরের দিকে। স্বস্তি অনুভব করছেন তিনি। তার ঠোঁটে হাসি ফুটল, বললেন, আমি জানতাম তুমি বাকি সবার মতো নও, তুমি আলাদা। ওকে দ্রুত প্রাসাদ থেকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আজ আমি জেনেছি, 2 দিন পর অন্য কেউ জানবে না, এর নিশ্চয়তা রয়েছে। ভালো হয় যদি অন্য কোথাও পাঠিয়ে দিন। ওমর মন্ত্রী সুলাইমানকে হাত ধরে উঠতে সাহায্য করলো, আর কিছু বলল না। বের হয়ে গেল বসার কক্ষ থেকে। নিবাসের অন্ধ থেকে বের হয়ে ঘরের কাছে আসলেই আলীর সাথে দেখা হলো। আলী বাইরে থেকে ফিরছে, ওমরকে দেখে প্রায় ছুটে এসে বলল, আরে ভাই ওমর, কখন এসেছেন আপনি? একা এসেছেন? ভাই হামজালা আসেনি? আলীও কি জানে নামিরের পরিচয়? ভাবল ওমর। সে হঠাৎ প্রশ্ন করলো, নামিরা তোমার ফুফাতো বোন? আলী যদি নামিরার পরিচয় জেনে থাকে তবে তার এই প্রশ্নে ঘাবড়ে যাবে, কিন্তু আলী ঘাবড়েল না, দ্রুত ওমরকে শুধরে দিল। ফুফাতো বোন কেন হতে যাবে? মামাতো বোন। আপনি কি জানেন না আমার ফুফু জেরজার রানী? দুঃখিত, জেরজার নামটা উল্লেখ করা হয়তো উচিত হয়নি আমার। ওমর কথা পারল না, ঘোড়ার পিঠে উঠে বসলো। আলী হঠাৎ মনে পড়া গলায় বলল, ওহ ভাই ওমর, আপনাকে একটা কথা বলার আছে। পূর্ব দিকের বড় জঙ্গলে আজ বিকেলে বন্ধুদের সাথে শিকারে গিয়েছিলাম। ওখানে হাড়গোড়ের একটা ছোট স্তূপ দেখতে পেয়েছি আমরা। মানুষের নাকি পশুর জানি না, আগে তো ছিল না। হঠাৎ ওই হাড়গোড় কোত্থেকে আসলো বলুন তো? ওমর আলীর কথা পাত্তা দিল না, বলল, যদি তোমার খুব বেশি উত্তরটা জানার প্রয়োজন হয় তবে জঙ্গলে গিয়ে বসে থাকো। বলে ঘোড়া ছুটিয়ে চলে গেল ওমর। আলী মনে মনে ভাবল, কথাটা কি তার আলতানকে জানানো উচিত?
শাহিরের উত্তর অঞ্চলে বেড়ে চলেছে হিংস্র জন্তুর উৎপাত। লোকজন রাতের বেলা খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে। রাতে অন্ধকারে জন্তুরা আক্রমণ করছে। ধারণা করা যাচ্ছে জন্তুগুলো নেকড়ে, কিন্তু আগে তো এমন নেকড়ের উৎপাত ছিল না। এখানে নেকড়েও নেই, যা থাকতে পারে তা হলো হায়না। কিন্তু যারা এই জন্তুর আক্রমণের শিকার হয়েছে তারা প্রত্যেকেই ওটাকে হায়না বলে মানতে নারাজ। তারা বলেছে ওটা নেকড়ে কিংবা অন্য কিছু। ইদানিং রাতের বেলা কোনো এক জন্তুর অদ্ভুত গর্জন শোনা যাচ্ছে। গর্জনগুলোকে নেকড়ের গর্জন বলেই মনে করছে সবাই। অঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমন আতঙ্কিত একসময়ে রাতের বেলা ভাইকে বিদায় জানাতে মন সায় দিচ্ছে না নবান্নের। সে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে গৃহের প্রবেশ দরজায়। তার ভাই উঠোনে নামলেই সে বলল, আজকে রাতটা থেকে যাও না ভাই, যদি পথে কোনো বিপদ হয়। ঘরের স্ত্রী সন্তানদের কি করে একা রাখি এই পরিস্থিতিতে? গাফিরার কথা মনে নেই? নেকড়ের ঘরের ভিতর ঢুকে ওদের মেরে ফেলেছিল। চিন্তা করিস না, কিছু হবে না। কারিজ আছে তো, দ্রুতই পৌঁছে যাব। তবুও মনে স্বস্তি পাচ্ছে না ইবান্নি। বলল, বেশ, যাও তবে। খুব জোরে কারিজ চালাবে, একটুর জন্য থামবে না। মুবিন মাথা দুলিয়ে গাড়ির দিকে গেল। ঘরে লাগাম ধরে টান দিতে চলতে শুরু করলো ঘোড়া দুটো। ইবানি মনে মনে প্রার্থনা করতে লাগলো তার ভাই যেন সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছাতে পারে। কাজ নিয়ে অনেকটা পথ চলে এসেছে মুবিন। ভয় করছে অন্ধকার রাত, তারপর মানুষজনের চলাচলও নেই। প্রায় সবই রাতের বেলা বাইরে চলাচল করা বন্ধ করে দিয়েছে। আশঙ্কিক কানে ভেসে এলো রক্তহীন করা এক গর্জন। ভয়ে বুক ধড়স করে উঠল তার। গর্জনটা খুব বেশি দূরে নয়। মুবিনের হঠাৎ মনে হলো তার কাজটাকে কিছু একটা যেন তাড়া করছে, আর এটা সম্ভবত কোনো নেকড়ে। মুবিন আরও জোরে জোরে ঘোড়া চালাতে শুরু করলো। আশঙ্কিক কিছু একটা যেন লাফিয়ে পড়লো তার ক্যারেজের ছাউনির উপর। কেঁপে উঠলো ছাউনিটা। মুবিন তবুও থামলো না, পিছন ফিরে দেখলো না একবারও। হৃদস্পন্দনের গতি দ্রুত তার পিছনে ক্যারেজের ছাউনির উপর যা আছে ওটা হয়তো নেকড়ে। আরও কিছুটা পথ সামনে এগোনোর পর দ্বিতীয় নেকড়ে মানবটা লাফিয়ে পড়লো তার উপর। সে ক্যারেজ থেকে পড়ে গেল। নেকড়েটা থাপা পড়ে আছে তার বুকের উপর। ছাউনির উপরে থাকা নেকড়েটাও লাফিয়ে পড়লো রাস্তায়। এরপর তাকে ঘিরে ঘুরতে লাগলো। এক একে আশপাশ দিয়ে পেরিয়ে এলো আরও গোটা কতক নেকড়ে। অন্ধকারে কেবল নেকড়েগুলোর জ্বলন্ত চোখ নজরে পড়ছে মুবিনের। সেই একাধিক জ্বলন্ত চোখগুলো দেখে চিৎকার করতে ভুলে গেল সে। প্রথম চিৎকার করলো যখন একটা নেকড়ে তার বুকের মাংসে কামড় বসালো। তখন আশেপাশে রাস্তা থেকে দূরত্ব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িগুলোর বসরত মানুষগুলোর কানে কম্পন তুলো সেই চিৎকার। কিন্তু কেউই বের হলো না বাইরে, কারণ তারা ঘরের ভিতর থেকেও ঢের বুঝতে পারলো চিৎকারের কারণ। যদি তারা বের হয় তবে পরবর্তী চিৎকারটা হয়তো তাদের হবে। হামজালাকে দেখছে ইনিফির। এখনও ঘুমাচ্ছে হামজালা। কত নিষ্পাপ হামজালার মুখখানি। ইনিফির বিরক্ত হচ্ছে। এত নিষ্পাপ কেন দেখতে লাগবে? ইনিফিরের ইচ্ছে হচ্ছে চাকু দিয়ে হামজালার মুখে বিভিন্ন রেখা সৃষ্টি করতে। সে পুরো কক্ষটার উপর চোখ বোলালো একটা ছোট আকৃতির ধারালো অস্ত্রের সন্ধানে। দূর টেবিলের উপর তেমন একটা অস্ত্র দেখাও গেল, কিন্তু সেটাকে নিয়ে আসার ইচ্ছেটা দমিয়ে রাখলো সে। এভাবে স্বামীর মুখ কাটলে তো হবে না। সে হামজালার মাথায় হাত বোলাতে বোলাতে পিড় করে পড়ল, শান্তির ঘুম ঘুমিয়ে নাও রাজকুমার। কে জানে আর কতদিন এমন ঘুমাতে পারবে। তাই একটুও বিরক্ত করবো না তোমায়। সে হামজালার কপালে চুমু খেয়ে বিছানা থেকে নামলো। তৈরি হলো বাইরে বের হওয়ার জন্য। বিয়ে করেছে বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। চিকিৎসালয়ে যেতে হবে, মানুষকে চিকিৎসা দিতে হবে। কক্ষ থেকে বের হওয়ার পর যে কজন পরিচারিকা ইনিফিরের সামনে পড়লো, প্রত্যেকেই খুব সম্মান করলো। ভীষণ ভালো লাগছে ইনিফিরের। যদি মানুষজন এভাবে সম্মান না করে তবে জীবনটাকে বৃথা মনে হয়। নামিরাও ইনিফিরের সম্মুখে পড়ে ইনিফিরকে কুর্নিশ করলো। তারপর পাশ কাটিয়ে যেতে চাইলে ইনিফির চমকালো নামিরার একটা হাত ধরে ফেলো। চমকে গেল নামিরা, আর টের পেল ইনিফিরের হাত খুব উষ্ণ। নামিরা বলল, কিছু বলবেন চিকিৎসক? ইনিভির, তোমার শরীরের গন্ধটা অন্যরকম নামিরা। বিস্ময়ে চোখ সরু হলো নামিরার। ইনিভির বলল, সাহাইরের মানুষদের শরীরে এমন গন্ধ থাকে না, এটা ভিন্ন। তুমি সাহাইরের মানুষ তো? নামিরা অবাক হলো। রাজ্যভেদে মানুষের শরীরে ভিন্ন ভিন্ন গন্ধ হয় বুঝি? সে এমন অদ্ভুত কিছু আগে শোনেনি। এই যে ইনিভি তার সামনে দাঁড়িয়ে আছে, কই সে তো তেমন কোনো গন্ধ পাচ্ছে না। নামিরা বলল, আমি সাহাইরের নই, আজারা থেকে এসেছি। ওখানেই আমার জন্ম ও বড় হয়েছি। তাই হাজরার মানুষদের শরীরের ঘ্রাণ এমন হয়? ভীষণ সুন্দর ঘ্রাণ।
সাহাইরের কারোর শরীরে নেই। নামিরা বুঝতে পারছে না ইনিফির ঘ্রাণের কথা বলছে কেন। সে তো কোনো ঘ্রাণ উপলব্ধ করতে পারছে না। শুধু সে কেন, এমন অদ্ভুত কিছু কেউই তো উপলব্ধ করতে পারে না। ইনিফির নামিরাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে বলল, আমার সাথে বাইরে যাবে? না না না, আমি কিভাবে বাইরে যাব? আমার প্রাসাদে কাজ আছে। চলো, কিছু হবে না। আমি এখন প্রথম রাজকুমারীর স্ত্রী, বলতে গেলে সাহাইরের ভবিষ্যৎ রানী। আমার হুকুমে প্রসাদ থেকে বের হলে অন্যায় হবে না। আমি সকালের নাস্তা খাইনি, সামিউনে গিয়ে খাবো। তুমিও সাথে থাকবে, তুমি তো ওখানকার কর্মচারী ছিলে। সত্য বলতে নামিরার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। তার মন ভালো নেই। দ্বিতীয় রাজকুমার তার পরিচয় জানার পর থেকে সবকিছু বড্ড বিতৃষ্ণাময় লাগছে। মানুষটা কি তাকে বিশ্বাসঘাতকের কন্যা বলে ঘৃণা করবে? একবার রাজকুমারের সাথে কথা বলা দরকার ছিল, জানতে হবে কিভাবে তার পরিচয় জানলো। কিন্তু রাজকুমারের সাথে আর দেখাই হয়নি তার। রাজকুমার কি আর প্রাসাদে ফেরেনি? নিজের নিবাসে ছিল। নামিরা ওমরের ভাবনায় পড়ে গিয়েছিল। ইনিফিরের কথায় ভাবনা কাটলো তার। চলো। ইনিফির বলা সত্ত্বেও তার বিমত পোষণ করা উচিত হবে কিনা ভাবছে। ইনিফিকে সে পছন্দ করে। এত অপরূপ মেয়ে সে আর কখনো দেখেনি। ইনিফিরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য তাকে ইনিফিরের সাথে যেতে হবে। শুধু ইনিফির আর নামিরা নয়, তাদের সাথে আরও একজন যুক্ত হলো, ইমিনা। তারা তিনজন বের হলো প্রাসাদ থেকে। প্রাসাদ থেকে বের হয়ে তারা দূরে পদ্ম সরোবরের ওখানে ছোটখাটো একটা জনসমাগম দেখতে পেল। ইমিনা বলল, ইনিফির সরোবরের দিকে এগোতে শুরু করলো। তার পিছনে পিছন যেতে লাগলো নামিরা ও ইমিনা। সত্যি একটা লাশ পাওয়া গেছে। লাশটা দেখে বমি পেয়ে গেল ইমিনার। সে দ্রুত ওখান থেকে অন্যদিকে চলে গেল। নামিরা ইমিনার পিছন পিছন এসে বলল, আপনি ঠিক আছেন রাজকন্যা? ইনিফির আলতানকে খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে ভিড় থেকে কিছুটা দূরে দেখা গেল আলতানকে। কার সাথে যেন কথা বলছে। ইনিফির ধীরে ধীরে আলতানের দিকে এগোলো। গোয়েন্দা আলতান? ডাক শুনে ফিরে তাকালো আলতান। এই মুহূর্তে ইনিফিকে দেখে খুব সে রাগান্বিত ও বিরক্ত হলো। ভিড় থেকে দূরে ছিল বলে সে এর আগে খেয়াল করেনি ইনিফিকে। আলতান লোকটাকে যেতে বলল। ইনিফি কি বলতে কি বলবে তার জানা নেই। আলতান বলল, চিকিৎসক ইনিফির সকাল সকাল এখানে যে? কেমন আছেন গোয়েন্দা আলতান? ইনিফির প্রশ্ন করার ভঙ্গিটা কেমন অদ্ভুত, স্বাভাবিক নয়। আলতান বলল, যেমন দেখছেন বেশ ভালোই আছি। তাই? ইনিফির ভিড়ের দিকে তাকালো। লাশটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ক্যারেজ এসেছে। ইনিফির বলল, মেয়েগুলোও তো ভালো থাকতে চেয়েছিল, চাইনি? বলুন কেন পারলো না? আপনি কি জানেন সে কারণ? আমার মনে হয় আপনি জানেন। মানে কি বলছেন? না বোঝার ভান করলে আপনাকে বেশ বোকা বোকা দেখতে লাগে। আর একজন গোয়েন্দাকে তেমন দেখতে লাগলে বড্ড হাসি পায়। রাগে আলতানের জল শক্ত হয়ে উঠছে। মেয়েটা অদ্ভুত অদ্ভুত সব কথা বলে, অথচ কোনো প্রশ্ন করলে ঠিকঠাক উত্তরও দেয় না। আলতান বলল, আপনি কোনো কথা পরিষ্কার করে বলতে পারেন না, তাই না? পারি, বলছিও। আপনি অভিনয় করছেন, কি দরকার এসবের? আলতান আর সহ্য করতে পারছে না ইনিভিরের এসব কথা। বলতে কি চাইছে মেয়েটা? এমনভাবে বলছে যেন সেও এই অপরাধের সাথে যুক্ত এবং সে জানে কে আসল খুনি। মেয়েটা কি তাকে ফাঁসানোর চেষ্টা করছে? কিন্তু কি লাভ তাতে তার? আলতান বলল, এমন আজব আজব কথা পুনরায় বলবেন না চিকিৎসক ইনিভির। তাহলে বাধ্য হব পদ্ম সরোবরের খুনি হিসেবে আপনার দিকে আঙুল ওঠাতে। একবারও ভাববো না আপনি রাজকুমারের স্ত্রী। রাজকুমারের প্রথম স্ত্রীর পরিণতি কি হয়েছিল জানেন নিশ্চয়ই। ভাবছি হামজালার ভাগ্য খারাপ কিনা। দুটো খারাপ মানুষ লেখা ছিল ওর ভাগ্যে। ইনিভির একটুও বিচলিত হলো না। অগ্নি চোখে তাকিয়ে বলল, আমার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করবেন না আলতান, তাহলে খারাপ কিছুও ঘটে যেতে পারে। আমার দিকে তোলা আঙ্গুলটা আমি আপনার দিকেও ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ, এই সামান্যটুকু কাজ তো আমি করতেই পারি। বলে হাসতে লাগলো ইনিভির। রাগে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে আলতানের। এত বড় সাহস, তাকে হুমকি দিচ্ছে কে মেয়েটা? এত অদ্ভুত কিছু একটা রয়েছে মেয়েটার মাঝে, যার কারণে এই মেয়েটার কাছে এলে অসহ্য অনুভূতি হয় তার। একদমই সহ্য করতে পারে না মেয়েটার উপস্থিতি। আলতান আচমকা প্রশ্ন করে বসলো, আপনি আসলে কে? সেটা এই রাজ্যকে জিজ্ঞেস করুন কে আমি।